হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা জিকে প্রশ্ন উত্তর জিকে স্পেশাল ক্লাসের মাধ্যমে করছি। আজকে আমরা 30 নম্বর প্র্যাকটিস সেট করব। খাকি উট দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে 1 নম্বর প্রশ্ন। আইপিএল এ সবচেয়ে মূল্যবান দল হয়ে উঠল নিচের কোনটি? 4টি টিমের নাম রয়েছে এবং 4টি টিমের মধ্যে নিচের কোন টিমটি আইপিএল এ সব থেকে মূল্যবান টিম বা দল হয়ে উঠল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, অর্থাৎ আরসিবি। 2 নম্বর প্রশ্ন, 134তম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমওর কাউন্সিল সেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিচের কোন শহরে? একশো 34তম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও কাউন্সিল সেশন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, লন্ডনে। 3 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা জিকে থেকেও এসে থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকেও এসে থাকে গুরুত্বপূর্ণ দিবস হিসাবে। ওয়ার্ল্ড পপুলেশন ডে অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস নিচের কোন তারিখে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, 11ই জুলাই পালিত হয়ে থাকে। এবং 2025 সালের কি থিম ছিল ওয়ার্ল্ড পপুলেশন ডে? এম্পাওয়ারিং ইয়ং পিপল টু ক্রিয়েট দ্য ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন এ ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার অর্থাৎ সিওও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটাকে ভিবিআই করবে। যিনি নিযুক্ত হয়েছেন তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার অর্থাৎ সিওও হিসাবে নিচের কোন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সাভিয়া খান। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, 2025 গ্র্যান্ড চেস ট্যুর র্যাপিড টাইটেল কে জিতেছেন? নিচের কোন চেস প্লেয়ার জিতেছেন? গ্র্যান্ড চেস ট্যুর র্যাপিড টাইটেল নিচের কোন চেস প্লেয়ার জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডি গুকেস। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, আপকামিং পুলিশ পরীক্ষার কেপি এবং ডাব্লিউবিপি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ 2.0 লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট পাবে এবং বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট পাবে। 10 বছরের তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পেয়ে যাবে, পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। এর সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স, যেখানে তোমরা পুলিশ পরীক্ষার প্রিলি এবং মেন্সের একত্রে প্রস্তুতি পাবে খুবই স্বল্প মূল্যে, এবং এখানে সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি একদম কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদের পড়ানো হবে। তার উপর থেকে মক টেস্ট, বিগত বছরের প্রশ্ন উত্তর থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর দেরি না করে এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, রাউলপিন্ডি ছিল পাকিস্তানের পূর্বতন রাজধানী।
দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ, সেই সমস্ত দেশের রাজধানী এবং সেই সমস্ত দেশের মুদ্রা আমরা দেখে নেব। ভুটানের রাজধানী থিম্পু, মুদ্রা গুলট্রাম। মায়ানমারের রাজধানী নেপিডো, মুদ্রা কিয়াত। আজারবাইজানের রাজধানী বাকু, মুদ্রা মানাত। ইরাকের রাজধানী বাগদাদ, মুদ্রা দিনার। ইরানের রাজধানী তেহরান, মুদ্রা রিয়াল। ইসরায়েলের রাজধানী জেরুজালেম, মুদ্রা সেকেল। উজবেকিস্তানের রাজধানী তাসখান্ত, মুদ্রা সোম। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এবং মুদ্রা ওয়ান। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আসবো প্রত্যেকদিন ফুড এসআই 2023 পরীক্ষাকে লক্ষ্য করে 50টা করে, তাও আবার। এবং দেখতেই পাচ্ছ প্রশ্নপত্রের মানও কিন্তু স্ট্যান্ডার্ড। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, শীলা দীক্ষিত। তিনি ভারতের সবথেকে দীর্ঘতম মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন মহিলা মুখ্যমন্ত্রী। দেখো একটু ডিটেলসে দেখে নাও। একজন ভারতীয় রাজনীতিবিদ হিসাবে যিনি দীর্ঘতম মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি হলেন কে? এই শীলা দীক্ষিত। 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত 15 বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। দেখো আমি এক্সট্রা নোটসও দিচ্ছি প্রশ্নের সাথে সাথে, যাতে তোমরা এক্সট্রা তথ্য জানতে পারো আনুষঙ্গিক প্রশ্ন উত্তর করার জন্য। 8 নম্বর প্রশ্ন দেখো, অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? অপারেশন শক্তি পোখরানে পারমাণবিক টেস্ট হয়েছিল, সেইখানে এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৃথ্বীরাজ। দেখো ডিটেলসে দেখে নেবো এই অপারেশন শক্তি সম্পর্কে। 1998 সালে পোখরানে ভারত পরিচালিত পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি। পোখরান 2 পরীক্ষা 1998 সালের 11 মে শুরু হয়েছিল। এতে 5টি বিস্ফোরণ হয়েছিল। প্রথম বিস্ফোরণটি ছিল একটি ফিউশন বোমা এবং বাকি 4টে বিস্ফোরণ ছিল ফিশন বোমার বিস্ফোরণ। পরীক্ষাগুলি সংকেত অপারেশন শক্তি দেওয়া হয়েছিল। 5টি পারমাণবিক বোমা হলো শক্তি 1, শক্তি 2, শক্তি 3, শক্তি 4 এবং শক্তি 5 নামকরণ করা হয়েছিল। এখানে 4টি ডিভাইস ছিল অস্ত্র গ্রেডেড প্লুটোনিয়াম এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম 233। ওকে, তো 4টে বোমা ছিল প্লুটোনিয়ামের এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম 223। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, মোহিনী আট্টাম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করে করা হয়? মোহিনী আট্টাম নাচ কোথায় দেখতে পাওয়া যায়? কেরালা। তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন বি, বিষ্ণু। খুবই ইন্টারেস্টিং গল্প রয়েছে এই মোহিনী আট্টাম নাচ সম্পর্কে। ভগবান শিব ধ্যান করতেন এবং গায়ে ভস্য মাখতেন, তো সেই কারণে ভস্য প্রয়োজন হতো ভগবান শিবের। তো সেই জন্য ভস্মাসুর বলে একজন অসুরকে তিনি তৈরি করেছিলেন। তো সেই ভস্মাসুর ভস্য নিয়ে আসতো, কিন্তু একদিন কোন রকম ভস্য নিয়ে আসতে পারেনি। তো ভস্মাসুর বিরক্ত হয়ে গিয়ে মহাদেবকে বললেন যে হে দেবাদেব মহাদেব, আমি তো ভস্য পাচ্ছি না মর্তে থেকে, মানুষ আর খুব বেশি বেশি মারা যাচ্ছে না, তো আমাকে একদম একটা বর দিন, যাতে আমি যার মাথায় হাত দেবো সেই ভস্য হয়ে যাবে, আর আমি আপনার জন্য ভস্য নিয়ে আসবো। তো শিব অতটা ভেবে চিন্তেই বর দিয়ে দিয়েছে। তখন ভস্মাসুর কি করেছে, বা ঠিক আছে বর তো দিলেন, তাহলে আমি টেস্ট করবো কার ওপর, তাহলে আপনার ওপরেই টেস্ট করি। তো তখন ভস্মাসুর কি করেছে, শিবের মাথাতেই হাত দিয়ে টেস্ট করতে যাচ্ছে যে শিব ভস্য হয়ে যায় কিনা। কিন্তু বর তো দিয়ে ফেলেছে, শিবের মাথায় হাত দিলে শিব নিজেই ভস্য হয়ে যাবে। তো শিব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ভস্মাসুরের কাছ থেকে। ভস্মাসুরও শিবের উপর একটু অসন্তুষ্ট ছিল, কেননা তাকে দিয়ে প্রচুর কাজকর্ম করিয়েছে। তো এই মতো অবস্থায় বিষ্ণুর কাছে শিব যায় সাহায্যের জন্য। তখন বিষ্ণু বলে ঠিক আছে আমি দেখছি। তো বিষ্ণু তখন এই মোহিনীর একজন অপ্সরার রূপ ধরে ভস্মাসুরের কাছে যায় এবং ভস্মাসুরকে বলে যে আমাকে বিয়ে করতে। তো ভস্মাসুর বলে ঠিক আছে বিয়ে করব। তখন মোহিনী বলে শর্ত একটাই, যদি আমাকে নাচে হারাতে পারো তাহলে আমি বিয়ে করব। তো মোহিনীর সাথে তখন নাচের প্রতিযোগিতা হয় ভস্মাসুরের। তো নাচের মাধ্যমে এমন একটা স্টেপ ছিল, মোহিনী মাথায় হাত দেবে নিচের, আর সেইটা দেখে ভস্মাসুরও নিজের মাথায় হাত দেবে, তখন ভস্মাসুর নিজেই ভস্য হয়ে যাবে। ঠিক আছে, তো এই মোহিনী আট্টামের গল্প। এবং এই গল্পটা আরেকটাতেও রয়েছে, সেই যখন শিব ঠাকুর যখন অমৃত আর বিষ উৎপাপ সমুদ্র থেকে উঠে আসবে, তখন মোহিনী সে যে বিষ্ণু দেবতাদের অমৃত দেবে আর অসুরদের বিষ দিয়ে দেবে। তো এটা মোহিনী নাট্যমের এই দুটো গল্প কিন্তু এখানে রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন,
সৌরজগতের উচ্চতম পর্বত নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, অলিম্পাস মন্স হয়ে যাবে সৌরজগতের উচ্চতম পর্বত। এটা অবস্থিত রয়েছে মঙ্গল গ্রহতে। 11 নম্বর প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, সোমেশ্বর মন্দির নির্মাণের জন্য ঔরঙ্গজেব জমিদান করেছিলেন। 12 নম্বর প্রশ্ন দেখো, নুমালীগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অসমে নুমালীগড় তৈল শোধনাগার অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তৈল শোধনাগার ভারতবর্ষে, সেগুলো একটু দেখে নিই। দেখো গুয়াহাটি তৈল শোধনাগার আসামে অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে, এবং সবগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসির আন্ডারে রয়েছে। দেখো বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত, কোয়ালি তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত, হলদিয়া তৈল শোধনাগার পশ্চিমবঙ্গে অবস্থিত, মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত, ডিগবয় তৈল শোধনাগার আসামে অবস্থিত, পানিপথ তৈল শোধনাগার হরিয়ানাতে অবস্থিত, পারাদ্বীপ তৈল শোধনাগার উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। 13 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিক থেকে পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে বা প্রশ্নোত্তর আসতে পারে, সব টপিক থেকে প্রশ্নোত্তর রাখা হবে। তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে অপশন বি, গলফ খেলার সাথে। 14 নম্বর প্রশ্ন দেখবো, তার আগে কিছু কাপ সম্পর্কে তথ্য দেখে নিই, কোন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। দেখো আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, অগাস্টা মাস্টার্স কাপ গলফের সাথে সম্পর্কিত, আজলান শাহ কাপ হকি খেলার সাথে সম্পর্কিত, বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত, বর্ধমান ট্রফি ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত, ডেভিস কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত, দুরান্ত কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত, এজরা কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেয়া হয়? সঠিক উত্তর হবে নোবেল শান্তি পুরস্কারটি শুধুমাত্র অপশন এ, অসলো শহর থেকে দেয়া হয়ে থাকে, এবং নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেয়া শুরু হয়েছিল। শুধুমাত্র অর্থনীতিতে যে নোবেল, সেটা কিন্তু পরবর্তীকালে দেওয়া হয়েছিল। সেই প্রশ্ন আজকের ক্লাসে রয়েছে, একটু পরেই দেখব। 14 নম্বর প্রশ্ন দেখো, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখো বা রিট জারি করতে পারে? 5 ধরনের রিট রয়েছে। তো হাইকোর্ট কোন আর্টিকেল অনুসারে রিট বা লেখো জারি করতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, 226 নম্বর আর্টিকেল অনুসারে। আর সুপ্রিম কোর্ট সেম জারি করতে পারে 32 নম্বর আর্টিকেল অনুসারে। 15 নম্বর প্রশ্ন দেখো, সিলভারের রাসায়নিক সংকেত নিচের কোনটি? ভালো করে দেখে উত্তর করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এজি। এজি হয়ে যাবে সিলভারের রাসায়নিক সংকেত। ঠিক আছে, সিলভারকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে আর্জেন্টাম। এ ইউ হচ্ছে সোনা বা গোল্ড, এস আই হচ্ছে সিলিকন। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে নিচের কোন দিনটিতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে। অপসূর এবং অনুসূর কি, সেই ব্যাপারটা একটু দেখে নিই। দেখো প্রথমে অনুসূর বা যেটাকে বলা থাকে ইংলিশে পেরিহেলিয়ান, ইংরাজিটাও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। অনুসূর হচ্ছে পেরিহেলিয়ান, অর্থাৎ গ্রিক শব্দ পেরি এবং হেলিয়াস থেকে পেরিহেলিয়ান শব্দটার উদ্ভব হয়েছে। পেরি কথার অর্থ হচ্ছে নিকটে, এবং হেলিয়াস কথার অর্থ হচ্ছে সূর্য। অর্থাৎ বাংলাতে অনুসূর শব্দের অর্থ হচ্ছে অনু অর্থাৎ নিকটে, এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের নিকটবর্তী অবস্থান। সাধারণত অনুসূর বা পেরিহেলিয়ান বলতে সূর্য থেকে যে কোনো গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে বোঝায়। অনুসূর দেখা যায় জানুয়ারি 3 তারিখে, এবং অপসূর দেখো এর কথার অর্থ হচ্ছে এপিহেলিয়ান,
গ্রিক শব্দ অ্যাপো এবং হেলিয়াস থেকে এপিহেলিয়ান শব্দ উৎপত্তি হয়েছে। অ্যাপো অর্থাৎ দূরে এবং হেলিয়াস অর্থ সূর্য। বাংলাতে অপ শব্দের অর্থ হচ্ছে দূরে এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যের দূরবর্তী স্থান। সাধারণত অপসূর বলতে সূর্য থেকে কোনো গ্রহ বা গ্রহাণুর সব থেকে দূরবর্তী অবস্থানকে বোঝায়। অপসূর দেখা যায় 4 জুলাই তারিখে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম হাইকোর্ট নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট। দেখো 1861 সালে হাইকোর্ট আইন বলে 1862 সালের 1 জুলাই হাইকোর্ট স্থাপিত হয়েছিল, অর্থাৎ হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1862 সালে। কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1862 সালের 1 জুলাই। কোন আইন অনুযায়ী? হাইকোর্ট আইন 1861 সাল অনুযায়ী। 18 নম্বর প্রশ্ন দেখো, 15ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? তো ভারতের স্বাধীনতা দিবসের দিন হত্যা করা হয়েছিল অপশন বি, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, যিনি নামে পরিচিত রয়েছেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে। এবং ভারতের সিলিকন ভ্যালি কোনটাই? ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি। 20 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তরিত করেছিলেন? নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তর করেছিলেন তার রাজধানী। দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ সম্রাট বা রাজাগণ তাদের উপাধি তাদের যে রাজধানী ছিল সেগুলো একটু দেখে নিই। অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ, অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, কালাশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি। 21 নম্বর প্রশ্ন দেখো, 1901 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেয়া হয়নি? যেটা একটু আগেই বলছিলাম। 1901 সালে রসায়ন, পদার্থবিদ্যা, শান্তি, মেডিসিন সমস্ত কিছুর উপর থেকেই এবং লিটারেচারের উপর থেকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র কোন বিভাগে দেওয়া হয়নি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, অর্থনীতিতে দেওয়া হয়নি। তো কবে থেকে দেওয়া শুরু হয় অর্থনীতি নোবেল পুরস্কার? 1969-এ। 1969 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং প্রথম পুরস্কার প্রাপককে র্যাগনার ফ্রিস 1969 সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন। 22 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন নিচের কোন পরিচালক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে। সঠিক উত্তর হবে অপশন ডি, রিচার্ড অ্যাটেনবরো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট? সঠিক উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম রৌপ্য উৎপাদনকারী হলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, মেক্সিকো। 25 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘ বা ইউএনওর সদর দপ্তর হলো নিচের কোনটি? কোন শহরে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, নিউ ইয়র্কে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা তাদের সদর দপ্তর এবং কোন সালে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো দেখে নিই। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত, 1944 সালে স্থাপিত হয়। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তাহলে দেখো
নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্র 1945 সালে প্রতিষ্ঠিত হয়। FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোমে অবস্থিত ইতালিতে 1945 সালে তৈরি হয়। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত ফ্রান্সে 1945 সালে তৈরি হয়। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা শহরে অবস্থিত রয়েছে সুইজারল্যান্ডে 1948 সালে স্থাপিত হয়। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ব্রাসেলসে অবস্থিত বেলজিয়াম দেশে 1949 সালে স্থাপিত হয়। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা শহরে অবস্থিত রয়েছে সুইজারল্যান্ড দেশে 1995 সালে প্রতিষ্ঠিত হয়। তো শহর এবং দেশ দুটোই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার। 26 নম্বর প্রশ্ন দেখো, ওয়াটারলু কোথায় অবস্থিত রয়েছে? একটি স্থানের নাম ওয়াটারলু এবং বিখ্যাত যুদ্ধ হয়েছিল সেখানে ওয়াটারলুতে, নেপোলিয়ানের সাথে যুদ্ধ হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন ডি, বেলজিয়ামে ওয়াটারলু অবস্থিত রয়েছে। 27 দেখো, পোস্ট অফিস বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে পোস্ট অফিস বইটির লেখক। নেক্সট 28 দেখো, নিচের কোন দেশ দুটি সমুদ্রের নিচে একটি সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে? নিচের কোন দুটি দেশ সমুদ্রের নিচে সুড়ঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ, ইংল্যান্ড এবং ফ্রান্স। 29 দেখো, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিয়েনা। 30 নম্বর প্রশ্ন দেখো, নাথুরাম গডসে দ্য স্টোরি অফ এ অ্যাসাসিন বইটির লেখক নিচের কোন ব্যক্তি? নাথুরাম গডসেকে, গান্ধীজিকে যিনি গুলি করে হত্যা করেছিলেন, নাথুরাম গডসে। তো নাথুরাম গডসে দ্য স্টোরি অফ অ্যাসাসিন বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন সি, অনুপ অশোক সরদেশাই। 31 নম্বর প্রশ্ন, বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত? অর্থাৎ সূর্যের চারপাশে বুধ গ্রহ এক পাক ঘুরতে কত সময় নেয়? সঠিক উত্তর হবে অপশন বি, 88 দিন সময় নিয়ে থাকে। 32 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্রতে ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে। সরি, যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যতে, ইউনাইটেড হচ্ছে কিংডম, ইউকেতে। 33 দেখো, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন এ, ইয়ান ফ্লেমিং জেমস বন্ড চরিত্রটি সৃষ্ট, মানে স্রষ্টা। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি এর সদস্য নয়? চারটে দেশ রয়েছে, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। তো কোনটি এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারত। 35 দেখো, এশিয়া ও আফ্রিকা দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুয়েজ খাল। সুয়েজ খাল অ্যাকচুয়ালি এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে এবং সব থেকে ছোট সমুদ্র যাত্রা এটি। তারপর দেখো 36, কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে? ভিভিআই করবে।
ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে নিচের কোন প্রণালীটি পৃথক করেছে বা আলাদা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিব্রাল্টার প্রণালী। 37 দেখো, পোর্ট্রেট ফ্র্যাঙ্কোয়েস শিল্পটির সৃষ্টিকর্তা নিচের কোন চিত্রশিল্পী? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পাবলো পিকাসো পোর্ট্রেট ফ্রাঙ্কোয়েস এই চিত্রটি তিনি এঁকেছিলেন। 38 দেখো, নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার তিনটি সীমান্ত সংলগ্ন? সঠিক উত্তর কি হবে, করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন বি, লেক ভিক্টোরিয়া। কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা তিনটে দেশের সীমান্ত সংলগ্ন রয়েছে। 39 দেখো, নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ভালোবাসার অ্যাপেল বা লাভ অ্যাপেল নামে পরিচিত রয়েছে? চারটে ফল দেখো, টমেটো, স্ট্রবেরি, আম নাকি আনারস? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টমেটো। 40 নম্বর প্রশ্ন দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখককে? ভিভিআই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, স্টিফেন হকিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের ব্যাপারে দেখে নিই। দেখো 2 years 8 months and 28 nights এই বিখ্যাত বইটা লিখেছেন সালমান রুশদি। তারপর দেখো দ্য রেড সারি লিখেছেন জাভিয়ার মোরো। ফ্রিডম ইন এক্সাইল লিখেছেন দলাই লামা। মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড। নাইদার এ হক অর নর এ ডাভ লিখেছেন খুরশিদ এম কশহরি। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি লিখেছেন মীরা কুমার। নেক্সট দেখো মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবাণী। জোসেফ অ্যান্টন লিখেছেন সালমান রুশদি, যেটি হচ্ছে আত্মজীবনী সালমান রুশদির। নেক্সট দেখো নরেন্দ্র মোদী এ পলিটিক্যাল বায়োগ্রাফি লিখেছেন এন ডি মারিনো। নেক্সট দেখো মাই আনফরগেটেবল মেমোরিজ লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নেক্সট 41, কোন বছরে রবার্ট এডউইন প্রেয়ারি উত্তর মেরু পৌঁছানোর জন্য প্রথম ব্যক্তি কৃতিত্ব অর্জন করেছিলেন? তো এখান থেকে দুটো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এক, তো প্রথম কোন ব্যক্তি উত্তর মেরু পৌঁছান, তিনি হচ্ছেন রবার্ট এডউইন প্রেয়ারি, এবং কোন সালে তিনি পৌঁছেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1909 সালে। 42 দেখো, কোন বছর প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? তো 42 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আধুনিক যে অলিম্পিক গেমস সেটা শুরু হয় 1896 সালে। গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 43 দেখো, সার্কের প্রধান স্থপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, জিয়াউর রহমান ছিলেন সার্কের প্রধান স্থপতি। দেখো সার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। সার্কের পূর্ণরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্ক সচিবালয় অবস্থিত রয়েছে নেপালের কাঠমান্ডুতে। সার্ক গঠিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। সার্কের 8টি দেশ রয়েছে, কি কি? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। সার্কের সর্বশেষ বা অষ্টমতম দেশ হচ্ছে কি? আফগানিস্তান। 2007 সালে 3রা এপ্রিল যোগদান করেছিল সার্কে। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, অনুরাধপুর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির প্রাচীন রাজধানী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, শ্রীলঙ্কা। এবং বর্তমান ক্যাপিটাল শ্রীলঙ্কার কি, সেটা হচ্ছে কলম্বো। 45 দেখো,
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান দুটোই পেয়েছিলেন? স্টার মার্ক করবে প্রশ্নটিকে। ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান দুটোই পেয়েছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোরারজি দেসাই। 46 কাকে ভারতের মেট্রোম্যান বলা হয়ে থাকে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন সি, ই শ্রীধরন হলো ভারতের মেট্রোম্যান নামে তিনি পরিচিত রয়েছেন। 47 ফিলোলজি হলো নিচের কোনটির অধ্যয়ন? গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। বিভিন্ন বিদ্যা সংক্রান্ত অধ্যয়ন পরীক্ষায় প্রশ্ন আসে, তো ফিলোলজি হলো সঠিক উত্তর হবে অপশন ডি, ভাষা সময়ের অধ্যয়নকে ফিলোলজি বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা এবং সেগুলো কিসের সাথে সম্পর্কিত দেখে নিই। হেপাটোলজি সেটা হচ্ছে রক্ত সংক্রান্ত অধ্যয়ন, মাইকোলজি ছত্রাক সম্পর্কিত অধ্যয়ন, ভাইরোলজি ভাইরাস সম্পর্কিত অধ্যয়ন, অঙ্কোলজি ক্যান্সার সংক্রান্ত অধ্যয়ন, পোমোলজি ফল সংক্রান্ত অধ্যয়ন, অর্নিথোলজি পাখি সংক্রান্ত অধ্যয়ন, পেডোলজি মৃত্তিকা সম্পর্কিত অধ্যয়ন। নেক্সট 48 ট্রপোস্ফিয়ারের উপর প্রবাহিত বায়ুর নাম নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেট বায়ু প্রবাহিত হয়ে থাকে ট্রপোস্ফিয়ারের উপর। 49 কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সাস্টেনেবল গ্রোথের উপর গুরুত্ব আরোপ করা হয়? ভিভিআই করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। দেখো একটু দেখে নিই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। দেখো এটি ছিল ভারতের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপরে নীতি আয়োগ চলে আসে। সময়কাল 2012 থেকে 2017 সাল পর্যন্ত। উদ্দেশ্য কি ছিল? ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। 10% দরিদ্র দূরীকরণ এর উদ্দেশ্য ছিল এবং এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা হলো 8.2%। এরপরে চলে আসে নীতি আয়োগ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ হয়ে যায়। নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো কোন সাতবাহন শাসক এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন? এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে, সেই দুটো হোমওয়ার্কও দেখবে। সঠিক উত্তর কি হবে সেগুলো কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে। তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গৌতমীপুত্র সাতকর্ণী এক ব্রাহ্মণ উপাধি গ্রহণ করেছিলেন। দেখো কিছু এক্সট্রা তথ্য দেখে নেব বিভিন্ন ঐতিহাসিক সম্রাটের উপাধি সম্পর্কে। অশোকের উপাধি ছিল চণ্ডাশক, দেবনামপ্রিয়, প্রিয়দর্শী এবং মহামতি। আদিনাথ চন্দ্রগর্ভের উপাধি ছিল অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। নেক্সট দেখো আবদুল্লাহ মোহাম্মদের হচ্ছে যে উপাধি ছিল সেটা হচ্ছে ইবন বতুতা। আবু রিহানের হচ্ছে উপাধি আলবেরুনি বা আসল নাম বলতে পারো আলবেরুনি। আবুল ফজলের আসল নাম বা উপাধি ভারতের ফ্রান্সিস বেকন। আবুল মনসুর খাঁ তিনি শপথ রজঙ্গ নামে পরিচিত। আমির খসরু হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত। আলাউদ্দিন খিলজির উপাধি ছিল সিকেন্দারি স্থানী বা দ্বিতীয় আলেকজান্ডার। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন উত্তর আজকের ক্লাসের। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের প্র্যাকটিস ব্যাচ 2.0 যেখানে 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে। এখানে তোমরা ডিটেলস দেখতে পাচ্ছ। এর সাথে আমাদের ফুল ব্যাচ কোর্স যেখানে অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাস করানো হবে সম্পূর্ণ ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে, সাথে মক টেস্ট থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে খুবই স্বল্প মূল্যে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।